ঘটনার পেছনে অনেক ঘটনা থাকে, তারও পেছনে আরো অনেক ঘটনা থাকে। আমরা শুধু খবরে বা বিভিন্ন গণমাধ্যমে বেশিরভাগ সময় একেবারে ছোট্ট অংশটুকু দেখি, পেছনের ঘটনা সম্পর্কে জানার সুযোগ থাকে না। সেই ঘটনার পেছনে যেসব ঘটনা থাকে সেসব জানার জন্য এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন। আমি মঞ্জুরুল করিম আপনাদের স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলার চেষ্টা করব যারা ঘটনার সাথে জড়িত এবং যাদের কাছে ঘটনার পেছনের ঘটনাটুকু জানা আছে। আমরা দীর্ঘদিন ধরে অনুসন্ধানমূলক অনুষ্ঠান করার ক্ষেত্রে দেখেছি যে মানুষের কিছু প্রশ্ন থাকে যে আমাদেরকে হুমকি দেওয়া হয় কিনা, এই তথ্যটা আমরা কিভাবে জানলাম, তারপর সেখানে গিয়ে এই ছবিটা কিভাবে পেলাম। অর্থাৎ পেছনের ঘটনা জানার প্রতি মানুষের আগ্রহ আছে। সেই আগ্রহ পূরণ করার জন্য বা আমার নিজেরও আগ্রহ আছে জানার, সেটার নিজের আগ্রহের এই অংশটুকু পূরণ করার জন্য আমরা এই অনুষ্ঠান শুরু করলাম। আজ আমাদের সাথে পেছনের ঘটনা বলার জন্য যোগ দিচ্ছেন আমাদের আপনাদের খুবই পরিচিত সাংবাদিক বদরুদ্দোজা বাবু। বাবু ভাইকে আপনারা সবাই চেনেন। বাবু ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। খুব আনুষ্ঠানিক কথাবার্তা বলতে চাই না, আপনার কাছ থেকে আমরা পেছনের ঘটনা জানতে চাই। আপনারা যারা তাকে দেখছেন তারা জানেন যে অনুসন্ধান নামের একটি অনুষ্ঠানে তিনি অনেক বেশ কিছু প্রতিবেদন তৈরি করেছেন এবং আমরা বলি যে সেসব প্রতিবেদন তৈরি করার কারণে তিনি যতগুলো পুরস্কার পেয়েছেন অন্যরা সবাই ভয় পেয়ে গিয়েছিল যে তিনি রিপোর্ট করা অবস্থায় অন্য কেউ আর পুরস্কার পাবে কিনা। বাবু ভাই, আপনার কাছ থেকে পেছনের ঘটনা জানতে চাই। শুরুতেই গৌরী সেনের প্রসঙ্গে কথা বলতে চাই। আমরা গৌরী সেন নিয়ে নামে যে একটি প্রতিবেদন অনুসন্ধানমূলক প্রামাণ্য চিত্র আপনি করেছিলেন, সেটার আসলে সূত্রপাত কিভাবে হয়েছিল? ওইটার সূত্রপাত, ধন্যবাদ আপনাকে আপনার এই অনুষ্ঠানে, নতুন অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো গৌরী সেন হচ্ছে আমার মানে সর্বশেষ, এখন পর্যন্ত সর্বশেষ প্রতিবেদন যেটি আসলে গিয়েছে। এরপরে আমি আর প্রতিবেদন করিনি এবং এটাই আমার কাছে মনে হয় যে আমার এখন পর্যন্ত বলেন যদি আমার পছন্দের বা সেরা আমার দৃষ্টিতে সেটাই। তো গৌরী সেনের আসলে সূত্রপাতটা খুবই সাদামাটা ভাবে, কারণ প্রথমে গৌরী সেন যে রিপোর্টটা, সেটা হচ্ছে যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কয়েকটি অফিসের যে দুর্নীতি সেটা নিয়ে। তো আমাদের কাছে মানে আপনি জানেন যে আপনি একটি অনুষ্ঠান করেছেন, সেখানে অনেক মানুষ আসে যারা তথ্য দিতে চায়। তেমনি দুইজন ব্যক্তি এসেছিলেন, এসে আমাদের বলেছেন যে এরকম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে দুর্নীতি হয় এবং আমরা তখন তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনার কাছে কি প্রমাণ আছে। তখন তারা দুইটা অফিসের বাজেট আমাদের কাছে দেয়। বাজেট দিলে আমরা সেখানে দেখি যে আসলে তাদেরকে আমরা জানতে চাই যে আসলে দুর্নীতিটা কোথায় হয়েছে। যেমন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে অফিসগুলো, সেগুলো আসলে অফিস খরচের যে হিসাবটা, সেখানে আসলে দুর্নীতিটা। তো তারা বলছে যে এখানে 50-60 লাখ টাকা দুর্নীতি। তো আপনি জানেন এখনকার যে প্রেক্ষাপট বা তখন যেটা ছিল, যে এই 50-60 লাখ টাকা আসলে দুর্নীতি তেমন কোনো দুর্নীতি না। তো আমরা তো আসলে মানে একটা সিস্টেমকে মানে দেখাতে চাই যে সিস্টেমের দুর্বলতাটা কোথায়, কেন দুর্নীতিটা হয়েছে। তো আমরা প্রথমে আসলে এই যে 50-60 লাখ টাকা অনুসন্ধানের মতো একটা অনুষ্ঠানে এই পরিমাণ একটা দুর্নীতি, এটা নিয়ে আসলে আমরা করতে চাইনি। কিন্তু আমরা যখন সেকেন্ড সিজনটা ডিজাইন করছিলাম, তখন আমাদের কাছে একটা দুর্নীতির একটা রিপোর্ট লাগবে। তখন আমরা ফাইল ঘেটে আবার এই ইনফরমেশনটাকে সামনে নিয়ে আসি, এই আইডিয়াটাকে সামনে নিয়ে আসলে আমরা তখন বোঝার চেষ্টা করি যে এই আইডিয়াটা যদি একটা ভালো রিপোর্ট হতে হয় তাহলে এটার মধ্যে কি কি বিষয় লাগবে। যেমন আমাদের দুইটা অফিসের বাজেট দিয়েছিল, আমরা তখন সিদ্ধান্ত নিয়েছিলাম যে যদি আমরা 704টা মোট অফিস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে 704টা অফিসের যদি আমরা কাগজপত্র বের করতে পারি বাজেটটা, তাহলে সেখানে যদি দুর্নীতির হিসাবটা যদি এই অনেক বড় দুর্নীতি। আর দুর্নীতি হতে হলে তো কিছু সিস্টেমটা কিভাবে হয় সেটা আমরা বোঝার চেষ্টা করেছি, একজন ব্যক্তি কিভাবে আসলে ম্যানিপুলেট করে এই দুর্নীতিটা। তো সেখান থেকে আমরা যখন 704টা অফিসের বাজেট বের করে আনি, তখন আমরা গবেষণা করে আসলে এটার মধ্যে দুর্নীতি খুঁজে পাই, অনেক দুর্নীতি। এবং সেই দুর্নীতির মধ্যে মানে কেন আসলে রিপোর্টটা করলাম, একটা ইনফরমেশন আমাকে খুব টেনেছে। এবং আপনি জানেন যে রূপপুরে যে পাওয়ার প্ল্যান্ট, যেখানে যেখানে যে আবাসিক ভবনে যে দুর্নীতিটা হয়েছে কেনাকাটায়, বালিশ কাণ্ড হিসেবে সবাই পরিচিত, তাই না? কেন হচ্ছে বালিশ ওঠানো নামানো এবং বালিশ কেনা, এই যে হিসাব। তো ওইখানে আমরা দেখেছিলাম যে একটা উপজেলায়
দুইটা কম্পিউটারের মেরামত এবং কাগজ আর কালি বাবদ কত টাকা বরাদ্দ যেতে পারে? দুইটা কম্পিউটারের দাম ৮০,০০০ টাকা বা ১ লাখ টাকা, সেখানে ৩৬,২০,০০০ টাকা বরাদ্দ গিয়েছে। জাস্ট এই ইনফরমেশনটা আমাদেরকে পুরো রিপোর্টটাতে টেনে নিয়ে গেছে। বাবু ভাই, আমার যে বিষয়টা জানার ছিল সেটা হলো যে প্রথমে আপনারা বলছেন যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন কার্যালয়ে যে প্রায় ৭০৪টির কথা আপনি উল্লেখ করেছেন। এই ৭০৪টি কার্যালয়ে যে বরাদ্দপত্র কি কি লজিস্টিক সেখানে গিয়েছে সেগুলো আপনারা সংগ্রহ করলেন। এই সংগ্রহ করার প্রক্রিয়াটা কি ছিল? মানে কেউ এসে পুরো প্রতিবেদনটি আপনার কাছে দিল, নাকি আপনাদেরকে এইসব নির্দিষ্ট কার্যালয়ে গিয়ে দিনের পর দিন ঘুরে ঘুরে কাজটা করতে হয়েছে? না, এখানে একটা বিষয় যে ইনভেস্টিগেটিভ রিপোর্টাররা, মানে যেটা আপনি জানেন যে ইনভেস্টিগেটিভ রিপোর্টাররা আসলে সোর্স মেনটেন করে না বলতে হচ্ছে যে, যেমন ডেইজ ইভেন্টে যারা এই যে প্রতিদিনকার খবর যারা আনা নেওয়া করে বা দেয়, তাদের কিন্তু একটা সোর্স মেনটেন হয়ে যায়। কিন্তু ইনভেস্টিগেটিভ রিপোর্টাররা একবার এই সাবজেক্টে করে তো আরেকবার অন্য সাবজেক্টে করে। তো স্বাভাবিক কারণে ওদের কিন্তু সোর্স থাকে না। যখন আমরা জানতে পারলাম যে হ্যাঁ, এইখানে ৭০৪টা অফিস আছে, তো আমরা তখন টার্গেট সেট করলাম যে এই ৭০৪টা অফিসের বাজেট আমাদের প্রয়োজন। এখন এই বাজেটটা সংগ্রহ করার জন্য আমরা যেটা করি ইনভেস্টিগেটিভ রিপোর্টাররা, সেটা হচ্ছে যে সোর্স ম্যাপিং করি। সোর্স ম্যাপিংটা হচ্ছে এমন জিনিস, সাধারণ দর্শকের জন্য যদি আমি একটু বলি, সেটা হচ্ছে যে এই ইনফরমেশনটা কার কাছে আছে, এই ৭০৪টা অফিসের বাজেট কাদের কাদের কাছে আছে। আমরা খুঁজে পেয়েছি যে এটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আছে, মন্ত্রণালয় আছে, অর্থ মন্ত্রণালয় আছে, আর সংশ্লিষ্ট যে ৭০৪টা অফিস সেখানে আছে। তো এখন তো আমরা তো ৭০৪টা অফিসে গিয়ে মানে একটা একটা করে নিতে পারবো না, এটা তো বহু সময়ের বিষয় এবং অনেক টাকা পয়সাও খরচ হবে বিভিন্ন জেলা উপজেলায় যেতে। আমরা আসলে টার্গেট সেট করি যে হ্যাঁ, এই জায়গা থেকে আমরা এটা কালেক্ট করবো। যেহেতু এটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ছিল, আমরা আসলে কৃষি মন্ত্রণালয়কে টার্গেট করি যে এইখান থেকে আমরা কালেক্ট করবো। তখন আমরা কৃষি মন্ত্রণালয় থেকে গিয়ে এই ইনফরমেশনটা যেই ব্যক্তি তার কাছ থেকে কালেক্ট করি, সে তো আসলে দিতে চায় না, তাকে আমরা বোঝাই যে কেন আমাদের এই ইনফরমেশনটা দরকার এবং এই ইনফরমেশনটা দিলে আসলে মানুষের কি উপকার হবে। তো সেখানে সে দিয়ে দেয় এই কারণে, কারণ সে কিন্তু মন্ত্রণালয়ের মানে মন্ত্রণালয়ের কিন্তু সে কিন্তু অধিদপ্তরে কাজ করে না। সুতরাং যেহেতু সে মন্ত্রণালয়, সে মনে করেছে যে দুর্নীতি না, আমরা তো আর দুর্নীতির কথা বলিনি যে এখানে দুর্নীতি হয়েছে, আমরা একটা পজিটিভ রিপোর্টের কথা বলেই ওখান থেকে কাগজটা নিয়েছি। তারপরে ওই ব্যক্তি আমাদের আসলে দিয়ে দেয়, তখন আমরা এই ৭০৪টা অফিসের এই কাগজটা পাওয়ার পর আমাদের আসলে ইনভেস্টিগেশনটা শুরু হয়, প্রাথমিক ইনভেস্টিগেশন। সেই সময় কি মনে হয়েছিল যে এই প্রতিবেদনটা নিয়ে আসলে শেষ পর্যন্ত কত দূর যেতে পারবেন বা কি বেরিয়ে আসবে, শেষ পর্যন্ত সাকসেসফুল হবে কিনা, আসলে যেটা অনুমান করছেন সেই পর্যন্ত যাওয়া সম্ভব হবে কিনা, এইসব বিষয়ে তো বহু ধরনের অবস্টাকল থাকে বা বাধা থাকে? না, আমরা অনুসন্ধানে একটা বিষয় এটা দেখতাম যে রিপোর্ট করার ক্ষেত্রে এখানে মানে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে কিনা। তো আমরা দেখেছি যে বাজেটের যে কর্মকর্তা যার হাতে পুরোটা ছিল, তিনি কিন্তু আসলে দ্বিতীয় শ্রেণীর একজন কর্মকর্তা ছিলেন, কিন্তু তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন কিভাবে, তিনি দুইটা সংগঠন, ওই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংগঠনের সভাপতি, এই কারণে তার প্রভাবটা অনেক বেশি ছিল এবং তিনি কয়েকজন মন্ত্রীর সাথেও ছবি টবি মিলিয়ে তার সাথে সম্পর্ক ছিল। এই কারণে সবাই তাকে ভয় পেত এবং তিনি দলবল নিয়ে চলতেন। এই এলিমেন্টস গুলো কিন্তু রিপোর্টে আমরা জানতাম যে হ্যাঁ, এই ব্যক্তিটা এইরকম। এখন আমাদের শুধু দরকার ছিল যে দুর্নীতিটা, আমরা যদি দুর্নীতিটা তথ্য প্রমাণ পেয়ে যাই, তখন এই ব্যক্তিকে গিয়ে জিজ্ঞাসা করবো আপনি এই দুর্নীতিটা কিভাবে করলেন বা কেন করলেন, বা আপনি এই দুর্নীতিটা করেছেন, আমরা তখন তাকে জবাবদিহি করতে পারবো। সুতরাং আমাদের এই রিপোর্ট হওয়ার জন্য প্রথমে হচ্ছে এই এলিমেন্টস গুলো থাকতে হবে যে এখানে প্রভাবশালী কিনা, বা তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন কিনা, বা তিনি দুর্নীতি করেছেন, কোন কাউকে বঞ্চিত করেছেন কিনা। এই সব মিলিয়ে যখন দেখেছি এই এলিমেন্টস গুলো এই রিপোর্টটার মধ্যে আছে, এবং তখন শুধু আমাদের দরকার ছিল যে দুর্নীতিটা বের করা। এই দুর্নীতিটা বের করতে পারলে আমরা আসলে রিপোর্টটা বড় একটা রিপোর্টের দিকে যাবে। মানে একটা নির্দিষ্ট অ্যাভিনিউতে আপনাকে পৌঁছাতে হবে বা নির্দিষ্ট একটা টার্নিং এ যেতে হবে, যে এই জায়গায় গিয়ে আপনি বুঝতে পারবেন ওই জায়গাটা আসলে কখন তৈরি হলো এবং কিভাবে হয়েছিল এটা।
না, আমরা তো যখন এই যে রিসার্চটা করলাম, রিসার্চ করে আমরা দেখার চেষ্টা করেছি যে দুর্নীতিটা আমি কিভাবে বের করব। ধরেন যে যে 704টা অফিস, 704টা অফিসের যে কাগজ, এই কাগজ তো বিশাল কাগজ, বিশাল কাগজ, এখান থেকে আমরা দুর্নীতিটা বের করব কিভাবে? আমরা তো আর ওই অধিদপ্তরের অ্যাকাউন্টিং, ওই হিসাব রক্ষণ বিভাগে তো আর চাকরি করি না যে এখানে দুর্নীতি করবো। আমরা কি করেছি, আমি একটা সিম্পল, এটা উদাহরণ হিসেবে খুব ভালো। আমরা চিন্তা করেছি যে এইখানে দুর্নীতি বের করতে হলে আমাকে ওই অফিসগুলোতে স্বাভাবিক কি বরাদ্দ যায় সেটা আমাকে জানতে হবে। যেমন একটা কম্পিউটারের মেরামত বাবদ কত টাকা বরাদ্দ যায়, আমরা বিভিন্ন অফিসে কর্মকর্তা এদের সাথে যোগাযোগ করে দেখেছি, তারা বলছে 5 থেকে 10,000 টাকা যায়। তারপরে আসবাবপত্র কেনাকাটায় কত টাকা যায়, তারপরে স্টেশনারি বাবদ কত টাকা যায়। তখন আমরা এই যে ওইটা একটা বেসলাইন ধরে আমরা ওই ডাটাগুলোকে অ্যানালাইসিস করেছি দীর্ঘ 1 মাস ধরে। করে আমরা পেয়েছি যে প্রায় 100টা অফিসে অস্বাভাবিক বরাদ্দ গিয়েছে। যখন 100টা অফিস, এটা আপনি জানেন পলাশ, যে 100টা অফিসে আসলে ইনভেস্টিগেট করা সহজ বিষয় না এবং করা সম্ভব না। তখন আমরা এই ইয়াটাকে, মানে আমাদের ইনভেস্টিগেশনটাকে ছোট করে আনার জন্য আমরা তখন নিজেদের মধ্যে একটা ক্রাইটেরিয়া সেট করেছি। যেমন হচ্ছে যে একটা কম্পিউটারের মেরামত বাবদ কত টাকা বরাদ্দ দিতে পারে, আমরা অস্বাভাবিকটা ধরেছি 20,000 টাকা। পরবর্তীতে যখন দেখি 100টা অফিসে এরকম 20,000 টাকা বরাদ্দ গিয়েছে, তখন আমরা আবার টার্গেট সেট করলাম যে না, এইবার যদি একটা কম্পিউটারের দাম 50,000 টাকা, যেখানে 50,000 টাকা মেরামত বাবদ বরাদ্দ গিয়েছে সেটা আমরা ধরবো। সেইটা করতে গিয়ে আমরা গিয়ে দেখি যে তখন আসলে 50টি অফিস এসেছে। এখন 50টি অফিস তো আসলে আমার অনুসন্ধান করা সম্ভব না। আমি আরো ছোট করার জন্য অতি অতি অস্বাভাবিক বরাদ্দ গিয়েছে কোথায়, যেমন কম্পিউটারের দাম 50,000 টাকা, মেরামত বাবদ গিয়েছে 1 লাখ টাকা বা 2 লাখ টাকা বা 36 লাখ টাকা। এরকম আমরা পরবর্তীতে 15টা অফিসকে টার্গেট করি যে এই 15টা অফিসে অতি অতি অস্বাভাবিক বরাদ্দ গিয়েছে। তখন সেগুলোকে আমরা ইনভেস্টিগেট করি মানে তাদেরকে জবাবদিহির আওতায় নিয়ে আসি, এবং তখন আমরা সিদ্ধান্ত নিই যে এই অফিসগুলোর কর্মকাণ্ড এবং কিভাবে দুর্নীতিটা হয়েছে এইটা আমরা রিপোর্টে তুলে ধরব। এই জায়গাটাতে একটা জিনিস জানার ছিল, সেটা হলো যে 100টা অফিস থেকে ধরেন 15টা অফিসে, মানে আপনারা অস্বাভাবিক বরাদ্দ এক জায়গায় গেল, বরাদ্দটা কি ওই অফিসে গিয়ে থেকেছে নাকি এখানে কোনো কমিশনিং সিস্টেম বা পার্সেন্টেজ বিষয় ছিল, মানে করাপশনটা আসলে কি ছিল? করাপশনটা ছিল হচ্ছে যে, মনে করেন 704টা অফিস কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কোথাও বরাদ্দ অনেক বেশি গিয়েছে, কোথাও আবার প্রয়োজনের বরাদ্দটুকু পায়নি। এটা হচ্ছে লাইন। এখন কথা হচ্ছে যেখানে বরাদ্দ বেশি গিয়েছে আমরা তখন বোঝার চেষ্টা করেছি যে বরাদ্দটা কেন বেশি গিয়েছে। কারণ হচ্ছে ওই অফিসে যে কর্মকর্তা আছে তার সাথে এই যে যিনি কেন্দ্রীয় চরিত্র আর কি, এখানকার যিনি বাজেট কর্মকর্তা, তার সাথে একটা যোগ সাজশ আছে, এবং তিনি তাদেরকে বরাদ্দটা দেন এবং একটা পার্সেন্টেজ তিনি আবার তাদেরকে ফেরত দেন, এবং এই পার্সেন্টেজ দেওয়ার ভিত্তিতেই আসলে বরাদ্দটা উনি বেশি দেন। উনি বলে দেন যে তোমাকে আমি এমন একটা 10 লাখ টাকার একটা বরাদ্দ পাঠাচ্ছি, তুমি আমাকে এখান থেকে 30% বা 20% আমাকে দিতে হবে। তখন উনি করে কি, এইটা 20% বা 30% উনি দিয়ে দেন। এখন আমাদের সামনে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে এই জিনিসটা আমি কিভাবে বের করবো। আপনিও তো এটা বুঝেছেন যে আপনি সবই কাগজপত্র, আমি দুর্নীতিটা বের করলাম, এখন এইটা আমি কিভাবে বের করবো। এটা বের করার জন্য আমরা আসলে ওই যে অফিসগুলো বলেছি ওইখানে আমরা ডিজাইন করি যে এখানে কিভাবে করব। দিন শেষে একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট, মানে স্টোরি, বিশেষ করে টেলিভিশনের ক্ষেত্রে এটা কিন্তু একটা ফিল্মের মতো মানে হচ্ছে এখানে নাটকীয়তা থাকতে হবে। না হলে তো আপনি জানেন যে দর্শক না হলে শেষ পর্যন্ত এই 30 মিনিটসের একটা রিপোর্ট কিন্তু শেষ পর্যন্ত যাবে না, নাটকীয়তা যদি না থাকে। তো এইটার কারণে আমরা আসলে ওইখানে এমন অফিসগুলো খুঁজে বের করেছি যেখানে আসলে আমরা নাটকীয়তা পাবো, কিংবা আমরা নাটকীয়তাটা তৈরি করে নিব। কিন্তু আমরা টেলিভিশনে এই ধরনের অনুষ্ঠানের ক্ষেত্রে দেখি যে বহু ধরনের চেজিং এর মতো বিষয়গুলো ঘটে, যে কখনো সাংবাদিক কোনো একজন যে অপরাধ করেছে বা যার নামে দুর্নীতির অভিযোগ বা যে অভিযুক্ত তার পেছনে ছুটছে, অথবা কখনো সাংবাদিককে হামলা করা হয়। আপনার এই যে গৌরী সেন নিয়ে কথা বলছি, সেই জায়গাতেও আমরা কিন্তু এরকম ঘটনা দেখেছি। সেই পরিস্থিতিগুলো মানে পেছনের স্টোরিটা যদি আমাদের একটু জানান। না, এটা মানে গৌরী সেন করাটা একটু মানে ঝুঁকিপূর্ণ ছিল, কারণ হচ্ছে আমি যে ব্যক্তির বিরুদ্ধে এই দুর্নীতিটা, মূলত যিনি কেন্দ্রীয় চরিত্রে ছিলেন, শরীফুল ইসলাম, তো উনি আসলে অনেক প্রভাবশালী ছিলেন। প্রভাবশালী এই অর্থে যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উনি আসলে পুরোটাই নিয়ন্ত্রণ করতেন। এখন উনি নেই, পুরোটাই নিয়ন্ত্রণ করতেন, এবং উনি দল নিয়ে চলতেন, ক্যাডার বাহিনী, এখানে সেখানে সাংবাদিক আছে এবং অন্যান্য ইয়াটিয়া ছিল।
তো এখানে দেখেন মানে বিষয়টা অনুসন্ধানে আমরা এরকম ক্রাইসিসের মধ্যে পড়ি, যখন আমি এই যে গবেষণা করে সবকিছু সেট করলাম যে হ্যাঁ কাশিয়ানীতে যেতে হবে, ফরিদপুরে যেতে হবে বা এইখানে যেতে হবে, এই জায়গাগুলোতে যে যাব, হ্যাঁ আমি ফিল্ড ওয়ার্কের জন্য যাব বা আমি শুটিং এর জন্য যাব, এখানে গেলে ওই যে যেই ব্যক্তিটা যে যিনি কেন্দ্রীয় চরিত্র তিনি তো জেনে যাবেন, তিনি জেনে যাবেন না এই দুর্নীতি নিয়ে আমরা ইনভেস্টিগেট করছি, তখন আমার ঝুঁকিটা মনে হয় আরো বেড়ে যাবে। কারণ দিন শেষে আসলে আমার তার ইন্টারভিউটা প্রয়োজন, কারণ আমি সারা সারা রিপোর্ট জুড়ে আমি তার বিরুদ্ধে কথা বলছি, কিন্তু তার ইন্টারভিউ দেখাতে পারছি না, বা আমি এসে বলছি যে তিনি কথা বলতে রাজি হননি, আমি চেষ্টা করছি, এটা কোনোভাবেই সম্ভব না। আমাদের তাই টার্গেট ছিল যে কি যেভাবে হোক এই ব্যক্তির ইন্টারভিউ আগে দরকার। তো আমরা তখন চিন্তা করি যে কার ইন্টারভিউ আগে হলে আমাদের রিস্কটা কম। আমরা তখন চিন্তা করি যিনি ঝুঁকিপূর্ণ সবচেয়ে তার ইন্টারভিউটাই আমরা আগে করব, এবং এই ইন্টারভিউটা করা আমাদের জন্য আসলেই খুব ঝুঁকিপূর্ণ ছিল। এবং আমরা একটা দীর্ঘ পরিকল্পনা করি, যে প্রায় 10-12 দিন একটা পরিকল্পনা করি কিভাবে আসলে এই ব্যক্তিকে আমরা ইন্টারভিউ করবো এবং কতক্ষণ আমরা সময় পাবো। কারণ আমি যেমন বলছিলাম যে তিনি আসলে 20-25 জন ব্যক্তি তার চারপাশে সবসময় ঘোরাঘুরি করে, এবং আপনি রিপোর্টেও দেখবেন এটা আমরা দেখিয়েছি, এবং তারা বাধা দিবে এবং আনসার থাকেন সব মিলিয়ে নিউ অ্যারোগেন্ট। এবং আমরা এইটাও রিসার্চ করে বের করেছি যে কোন পত্রিকা বা টেলিভিশন কখনো কি ওনার ইন্টারভিউ করেছে কিনা, উনি ব্যক্তি হিসেবে কেমন। তো আমরা ব্যক্তি হিসেবে কেমন খুঁজতে গিয়ে দেখি যে উনি খুবই অ্যারোগেন্ট, এবং উনি কখনো কাউকে ইন্টারভিউ দিয়েছেন এটা আমরা খুঁজে পাইনি। কেউ যদি তার ইন্টারভিউ নিতেও গিয়েছেন, 2-1 জনকে পেয়েছে, তাদেরকে কোনো না কোনো ভাবে প্রভাব খাটিয়ে উনি বন্ধ করে দিয়েছেন রিপোর্ট, অথবা কোনো না কোনো ভাবে ম্যানেজ করেছেন। তো এই ব্যক্তির ইন্টারভিউ নেওয়াটা আসলে ঝুঁকিপূর্ণ। আমরা চিন্তা করেছি যে আমরা তাকে আসলে তার কাছ থেকে কি চাই, আমরা তার কাছ থেকে, যেহেতু তার ইন্টারভিউটা একদম রিপোর্টের শেষে যাবে, তার কাছ থেকে আমরা অন্য কোনো কিছু না, আমরা দুর্নীতির যে এভিডেন্স গুলো তাকে আমরা দেখাবো। যেমন আমরা অনুসন্ধানে এটা করেছি যে একজন ব্যক্তিকে গিয়ে যদি আপনি জিজ্ঞাসা করেন আপনার বিরুদ্ধে এই এই অভিযোগ, আপনি এই দুর্নীতি করেছেন, স্বাভাবিকভাবে ওই ব্যক্তি কিন্তু বলবে যে এই সব অভিযোগ মিথ্যা, এগুলি ভিত্তিহীন, আপনি জানেন না, বা এইরকম বলবে। কিন্তু আপনি ওই ব্যক্তিকে যদি বলেন আমার কাছে প্রমাণ আছে, তাকে যদি প্রমাণগুলো সব সামনে তুলে ধরেন, ওই ব্যক্তির চেহারা কিন্তু অন্যরকম হবে। আমরা এটা ইন্ট্রোডিউস করেছি, যদিও এটার মধ্যে অনেক ঝুঁকি ছিল, ঝুঁকি আছে, যে এখানে এই ঝুঁকিটাই আসলে আমরা চেষ্টা করেছি যে পরিকল্পনা করে এই ঝুঁকিটা কমানোর। কিভাবে পরিকল্পনাটা করেছি, এই ব্যক্তির আমরা ইন্টারভিউ কিভাবে করব, এই ব্যক্তির ইন্টারভিউ আমরা 10 মিনিটের মধ্যে শেষ করব। এবং আমরা যে তখন এই যে মাছরাঙ্গা টেলিভিশনে একটা নিরাপত্তা ছিল আছে এজিস নামে, তাদের কাছ থেকে আমরা 4-5 জন নিরাপত্তা কর্মী চেয়েছিলাম, যে আসলে আমাদের ইয়ার জন্য এইটা এই জায়গাটা দেখেন, যে নিরাপত্তা কর্মী চেয়েছিলাম যে 6 ফুট উচ্চতার নিরাপত্তা কর্মী আমাদের লাগবে। তো আমাদের অফিস থেকে বলা হয়েছিল তখন যে এটা কি করবেন তোমরা, মানে খুব কি ক্রিটিক্যাল কোনো কিছু? আমরা বলছি না, ওনাদের কোনো কিছু করা লাগবে না, ওনারা শুধু দাঁড়িয়ে থাকবে। আমরা একটা পরিকল্পনা করেছি, সেই পরিকল্পনাটা অনুযায়ী আমরা খুব ভোরে সেখানে গিয়েছি, একজন রিপোর্টারকে অফিসের নিচে দাঁড় করিয়েছি। ওই উনি যখন উনি কোন সময় অফিস আছেন, কতক্ষণ থাকেন, রুমে কি করেন, এগুলো সব আমরা খবর নিয়েছি এই যে দীর্ঘ 10 দিন ধরে। তো পরবর্তীতে ওই রিপোর্টার যখন জানালো যে উনি ঢুকছেন অফিসে, তখন আমরা ইন্দিরা রোডে ছিলাম। ইন্দিরা রোড থেকে আমরা সবাই আসি, আমাদের সেই 5-6 জন যে নিরাপত্তা কর্মী তারা সব আসেন। তো আমরা যখন ওনার রুমে যাই, প্রথমে আমাদের আনসার বাধা দেয়, তারপরে ওই ক্যাডার বাহিনী যারা, তারা এসে বাধা দেয়। আমরা তাদের সামনে গিয়ে বলি যে দেখেন, আমরা একটা ইন্টারভিউ নিতে এসেছি, আমরা এরকম কোনো কিছু চাই না যেখানে সমস্যা তৈরি হয়। আমরা আমাদের সাথে দেখেন কাদের নিয়ে এসেছি, আমরা তাদেরকে শুধু চেহারাটা দেখিয়েছি, আমরা এই যে দেখেন আমাদের সাথে ওনারা আছে। ওনারা ভেবেছে কি, আমি পরে জানতে পেরেছি, ওনারা ভেবেছে আমাদের সাথে কোনো নিরাপত্তা সংস্থা, গোয়েন্দা সংস্থা বা যেটাই হোক, তাদের কেউ এসেছে। তারা তখন ভয় পেয়ে যায় এবং সরে যায়। এবং যেহেতু তাদের 6 ফুট উচ্চতা এবং সিভিল ড্রেস এবং মানে চুল টুল ওইভাবে কাটা, তারা কিন্তু নিজেরাই ভেবে নিয়েছিল যে এখানে হয়তোবা তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যদের নিয়ে এসেছেন সাথে করে। তো তারা সরে যায়, আমরা জাস্ট রুমের ভিতরে ঢুকি, তাকে প্রশ্ন করি, সে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে গিয়ে বাহিরে আসে, মনে করেছিল তার ক্যাডার বাহিনী সহায়তা করবে, বাইরে এসে দেখে যে তার ক্যাডার বাহিনীর কোনো সদস্য নাই, কারণ ওই যে 5-6 জন নিরাপত্তা কর্মী তারা সবাইকে সরিয়ে দেয় ওই সময়। এবং উনি বাহির হয়ে যখন তাদেরকে না দেখে, তিনি আসলে কিছুটা টেনশনে পড়ে যান। এবং তখন আমরা বিভিন্ন প্রশ্ন করি এবং এভিডেন্স দেখাই, এবং দেখিয়ে যা 7-8 মিনিটের মধ্যে আমরা ইন্টারভিউটা শেষ করে আমরা ওই জায়গাটা ছেড়ে দিই।
এবং আমরা পরবর্তীতে শুনেছি, আমরা যখন ওখান থেকে চলে এসি প্রায় 100-150 কর্মকর্তা কর্মচারী সেখানে ভিড় করে। তো আমরা সাকসেসফুলি তখন ইন্টারভিউটা নিয়ে আসি এবং এই ট্রেনিংটাও আমরা পেয়েছি যে কিভাবে আসলে এই সমস্ত ঝুঁকিপূর্ণ ইন্টারভিউ গুলো আপনি নিতে যাবেন বা নিলে আপনার নিরাপত্তাটা কিভাবে নিশ্চিত করবেন। সেটা বুঝলাম, কিন্তু মানে একটা সূত্র তো সব জায়গায় প্রয়োগ হয় না, মানে সব সময় আপনি আপনার নিরাপত্তা সাংবাদিকরা নিশ্চিত করতে পারে না, এমন ঘটনার মুখোমুখি আপনি হয়েছেন। না, আমরা আসলে এই ট্রেনিংটা যে ট্রেনিংটার কথা বলেছি সেখানে আসলে নিজেকে নিরাপদ রাখার কি কৌশল সেটা আপনি ওখানে দেখেছেন যে আমরা বিপদে পড়িনি, কিন্তু আমরা কিন্তু অনুসন্ধানের প্রথম ইন্টারভিউ যেটা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যখন ইন্টারভিউ নিতে গিয়েছি আমাদের কিন্তু 2.5 ঘন্টা অবরুদ্ধ রাখা হয়। হ্যাঁ, সেখানে আমরা দীর্ঘ একটা পরিকল্পনা করি। সেই পরিকল্পনার মধ্যে কি ছিল সংক্ষেপে আমি আপনাকে বলি। যেমন আমরা যাচ্ছি যে ইন্টারভিউ নিতে, আমরা 7টা থেকে 8টা পর্যন্ত ইন্টারভিউ নিব। আমাদের প্রতি 10 মিনিট পর পর একজন অফিস থেকে আমাদের ফোন দিবে এবং আমরা কারা কারা যাচ্ছি তাদের সবার নাম টেলিফোন নাম্বার অফিসে রেখে যায় এবং ওই সময় পত্রিকাগুলো টেলিভিশনগুলোকে কারা ডিউটিতে থাকবে তাদের নাম টেলিফোন নাম্বার রেখে যায়। যদি আমরা বিপদে পড়ি তাদেরকে ফোন দিবে, তারা তখন তাদেরকে ফোন দিলে যাতে প্রেসারে পড়ে। আমরা যাদের ইন্টারভিউ নিতে যাচ্ছি তাদের টেলিফোন নাম্বারও অফিসে দিয়ে যায় যাতে তারা সেই সাংবাদিকদের দিতে পারে। এবং বিষয়টা হচ্ছে যে যখন আমাদের ইন্টারভিউ শুরু হয় তখন আমরা যেটা করি যে আমরা ফোনের মধ্যে আমাদের চিফ রিপোর্টারকে ফোন দিয়ে আস্তে করে ফোনটা টেবিলের উপর রেখে দিলে কি সুবিধাটা হয়, মানে যখন উত্তেজনাকর পরিবেশ তৈরি হয় তখন চিফ রিপোর্টার জেনে যায় যে এখন আমার হেল্প দরকার এবং চিফ রিপোর্টার তখন আসলে রিপোর্টার পাঠিয়ে দেয় এবং ওই রিপোর্টাররা ওই অফিসে চলে আসে এবং যখন আমাদের এই ভাঙচুর টাংচুর করে আমাদের অবরুদ্ধ করে তখন তাদেরকে আমরা ফোনটা দেখাই। আমরা বলি দেখেন এরকম কোনো পরিস্থিতি তৈরি করবেন না যেটা আসলে আপনি পরবর্তীতে যেটার জন্য সরি ফিল করেন বা অনুতপ্ত হন। আমাদের এই যে চিফ রিপোর্টার লাইনে আছে তারা সব জেনেছে, আপনি নিচে গিয়ে দেখেন যে 2জন রিপোর্টার এবং কিছুক্ষণ পর অন্যান্য সাংবাদিকরাও আসবে। এইটা বলার পর তারা আসলে একটু কিছুটা পিছিয়ে যায় এবং পরবর্তীতে তারা গিয়ে দেখে যে আসলেই 2জন রিপোর্টার আছে এবং অন্যান্য রিপোর্টাররা ফোন দিচ্ছে এবং তারা তখন আমাদের ছেড়ে দিতে বাধ্য হয়। সুতরাং আমি বলছি যে নিরাপত্তা আপনার সাংবাদিকতা এভাবে ঝুঁকি আছে, আমরা ঝুঁকি জেনে সাংবাদিকতা পেশায় আসি, কিন্তু অনুসন্ধানী সাংবাদিকতায় কিন্তু আরো অনেক ঝুঁকি এবং পদে পদে ঝুঁকি। আপনি যেই ব্যক্তির ইন্টারভিউ নেবেন যেখানেই কাজ করবেন পুরোটাই ঝুঁকি। তো এই ঝুঁকিটা এই জায়গায় একটু আমি আপনার সাথে আরেকটু বিষয় নিয়ে যোগ করতে চাচ্ছিলাম, সেটা হলো যে স্বাস্থ্য খাতের দুর্নীতি নিয়ে আপনার একটা খুবই দুর্দান্ত প্রতিবেদন ছিল এবং করোনা মহামারীর সময় সেটা আরেকবার অনেক বেশি মানুষের মধ্যে আলোচিত হয়। এই স্বাস্থ্য খাতে মেডিকেল ইকুইপমেন্ট কেনাকাটা থেকে শুরু করে বিভিন্ন বিষয়গুলো, এই বিষয়টা আপনি কিভাবে পেয়েছিলেন? আপনার নিজের আইডিয়া থেকে না কোনো ব্যক্তির তথ্য থেকে, তারপরে কিভাবে করেন? এটা আমাদের অফিসেরই একজন, মানে এটা আইডিয়াটা বলতে হচ্ছে এই আইডিয়া না, তিনি বলেছেন যে এইরকম পাবনায় এই একজন ডিরেক্টর আছেন, পাবনা হসপিটালের ডিরেক্টর, ওনাকে চাকুরির 2-3 মাস আগে বদলি করা হয়েছে। এইটা আসলে রীতিনীতির বাহিনী, এটা আমি জানতাম। তো আমি সেই জন্য আসলে একটা হিউম্যান স্টোরি করতে ওখানে যাই। ওখানে গিয়ে যখন আমি তাকে জিজ্ঞাসা করি যে আপনি যে বদলি হয়েছেন কেন, আসলে আপনার কারণটা কি মনে হয়, তখন তিনি আমাকে একটা ভিজিটিং কার্ড দেন, যে বলেন যে কিছুদিন আগে একটা ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে এই ভিজিটিং কার্ড নিয়ে এসেছিল, এসে আমাকে বলেছে যে আপনার হসপিটালে যন্ত্রপাতি এই যন্ত্রপাতি লাগবে, এগুলো আপনি একটা রিকুইজিশন দেন এবং আপনি জানেন যে আসলে এই রিকুইজিশনটা হসপিটাল নিজে তৈরি করে। তখন উনি বলেছেন না এটা তো এইভাবে দিব না, আমি একটা মিটিং করে দেখি আমাদের কি কি মেশিন লাগবে, যন্ত্রপাতি লাগবে, আমরা সেইটা রিকুইজিশন দেব। উনি যখন মিটিং করলেন বা চাহিদাপত্র তৈরি করতে গেলেন তখন দেখলেন যে উনি যে তালিকা দিয়েছেন এত মেশিন যন্ত্রপাতি আসলে তার লাগবে না। তখন উনি বলেছেন যে আমাদের এত যন্ত্রপাতি আসলে লাগবে না। এর কয়েকদিনের মাথায় আসলে তিনি বদলি, এবং আমি তখন জানতে পারি যে ওই যে ভিজিটিং কার্ড, আমি তাকে জিজ্ঞাসা করি যে একজন ব্যক্তি এসে সরাসরি আপনার সাথে যোগাযোগ করলো, বললো না এটা আমাকে মন্ত্রীর এপিএস বলেছে যে একজন ব্যক্তি আসবে আপনার সাথে দেখা করতে, তো ওনার সাথে একটু কথা বলেন। তখন আমি বিষয়টা মেলাতে পারি যে এখানে আসলে ঠিকাদারের সাথে মন্ত্রী বা ওই এপিএস এর কোনো সম্পর্ক আছে। তখন আমি এই ভিজিটিং কার্ডটা নিয়ে গিয়ে এই ভিজিটিং কার্ডের সূত্র ধরে আমি আসলে ইনভেস্টিগেশনটা করি। তখন আমি এই রিপোর্টটা এইভাবে আর কি পাই।
এবং পরবর্তীতে আসলে ওই ঠিকাদারে কিভাবে এইটা প্রভাবটা খাটায় সেটা পেয়ে যায়। আপনার পুরো অনুসন্ধানের প্রক্রিয়ার ভেতরে যারা প্রভাবশালী ছিল, ঠিকাদার, একেবারে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, তারা কি বিভিন্ন সময় ইন্টারফেয়ার করার চেষ্টা করেছে কিনা, বা আপনার মনে হচ্ছে কিনা যে এটা আপনি কমপ্লিট করতে পারবেন না? না না, এটা তো মনে হয়েছে, এটা সবসময় মনে হচ্ছে। কারণ হচ্ছে আপনি ওইখানে একটা মানে রিপোর্টের মেইন একটা এই রিপোর্টটা আসলে অনেকেই মনে রাখে হচ্ছে ডাক্তারের কারণ, ডাক্তার কেঁদে দিয়েছিল এবং ডাক্তারের প্রতি অন্যান্য নার্স কিংবা সহকর্মীদের যে ভালোবাসা সেটার কারণে। আরেকটা বিষয় হচ্ছে এই রিপোর্টে আমি ডাস্টবিন থেকে একটা কাগজ খুঁজে বের করি এবং সেইটা মানে বলতে পারেন যে এই রিপোর্টের একটা মোমেন্টস। হ্যাঁ, এটা 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 সম্পর্কে একটু বলি আপনাকে যে আমি ওই ঠিকাদারকে যখন ইন্টারভিউ করতে যাই, ওই ঠিকাদার তখন আমাকে বলে যে ভাই আপনি একটু অপেক্ষা করেন, আমি দিচ্ছি, একজন সাংবাদিক আসছে। মানে এটা কিন্তু আপনি খুব কমই ফেস করেছি, এই ধরনের ঘটনা আমাদের কাছে খুবই নতুন। আমি বললাম যে কোন সাংবাদিক আসবে? বললো যে না, এখানে আমার পরিচিত কিছু সাংবাদিক আছে, আমার শুভাকাঙ্ক্ষী, তারা আসবেন। আমি কিছুক্ষণ পর দেখি যে একজন খুব সাংবাদিক নেতা এসে ঢুকলেন এবং তিনি খুব প্রভাবশালী। এবং সেই সাংবাদিক নেতা কিছু মানে বললো যে আমি যদি তো তোমার ইন্টারভিউতে থাকি তাহলে কোনো অসুবিধা আছে? আমি বলছি না, কোনো অসুবিধা নেই। তো আমরা কথা বলছি, আমি পজিটিভ অনেক কিছু জানতে চাচ্ছি যে কিভাবে আসলে হসপিটাল গুলোতে যন্ত্রপাতি কেমন লাগবে, কি সমস্যা। ওই সাংবাদিক নেতা প্রায় এটা হাফ এন আওয়ারের মতো বা 1.5 ঘন্টার মতো এই ধরনের কথাবার্তা বলছে। ওই সাংবাদিক নেতা কিছুটা মানে বিরক্ত হয়ে যায় এই কারণে যে বললো যে এটা তো আসলে পজিটিভ, আপনি এত ভয় পাচ্ছেন কেন? আমার পরিচিত, আমি চলে যাই, আপনি ইন্টারভিউ দেন, ভাই কোনো সমস্যা নাই। তো আমাকে যাওয়ার সময় বলে গেল যে এই পজিটিভ রিপোর্ট করো, হ্যাঁ কোনো রকম ইয়ে করো না। আমি বলছি ঠিক আছে। তো উনি চলে গেলেন। তো উনি চলে যাওয়ার সাথে সাথে আমি পেছনের পকেট থেকে কাগজ বের করে বললাম যে আপনি পাবনা হসপিটালে এই কাগজটা পাঠিয়েছেন? উনি তো দেখে ভ্যাবাচাকা খেয়ে যায়, বলল না আমি পাঠাই নাই। আমি বললাম আপনার যে এক্সিকিউটিভ পাঠিয়েছে তার কার্ড হচ্ছে, ভিজিটিং কার্ড হচ্ছে এইটা, আপনি তাকে ডাকেন। তখন বললো সে তো নাই। আমি বললাম কোথায় সে? সে বললো যে সে তো পটুয়াখালী। সে আমার সামনে ফোন দেয়, ফোন দেওয়ার পরে বললো তুমি কোথায়? বললো আমি তো পটুয়াখালী স্যার। এই যে পটুয়াখালী কথাটা বলছে, তখন আমি তার টেবিলের উপর দেখি যে ওই যে পটুয়াখালীতে একই রকম চাহিদাপত্র যেরকম সেরকম তৈরি করা, কিন্তু ডিরেক্টরের সাইন নেই। এখন ডিরেক্টর যদি তৈরি করে তাহলে তো ডিরেক্টর সাইন থাকবে, তার মানে হচ্ছে তিনি তৈরি করে ওই কাগজটা পটুয়াখালীতে পাঠিয়েছেন ওই এক্সিকিউটিভকে দিয়ে। আমি করেছি কি তার কাগজটা তার টেবিলের উপর থেকে টান দিয়েছি, টান দেওয়ার সাথে সাথে উনি আবার টেনে নিয়ে গেছেন। আমি বললাম এই যে পটুয়াখালীতে আপনি এই কাগজটা পাঠাচ্ছেন? এটা বলার কিছুক্ষণের মধ্যে উনি কাগজটা ছিঁড়ে ফেলেন, বলে না না এটা অন্য কাগজ, ছিঁড়ে এই যে বিনে ফেলে দেন, পাশের বিনে। তো আমি কথাটা বলে ইন্টারভিউ নিয়ে চলে আসি। আমার হঠাৎ করে রাতের বেলা মনে হয় যে উনি তো এটা ওনার কম্পিউটারে তৈরি করেছেন, নিশ্চয়ই উনি এটা ফার্স্ট স্টেপ দিয়ে আবার জোড়া দিবেন না, এটা তো নিজেই তৈরি করেছেন, এটা বিনের মধ্যেই থাকবে। তো এই বিনের ইয়াটা কোনো না কোনো ডাস্টবিনে যাবে। আমি ডাস্টবিন থেকে এই কাগজটা উদ্ধার করি। আমি রাতের বেলা ক্যামেরাম্যানকে ফোন দিই, আমি অফিসে ক্যামেরা চাই এবং খুব সকালে 7:30টার দিকে রওনা দিয়ে আমরা 8:30টার দিকে ওই অফিসের সামনে দাঁড়াই। ওইখান থেকে আমরা দাঁড়ানোর পর আমরা দেখি যে 8:30 9:30টার দিকে একটা ব্যাগ ভর্তি কাগজ ওইখানে ডাস্টবিনে ফেলা হচ্ছে। আমরা দেখি যে কোন ব্যাগটা ফেলেছে। ওই ফেলে যাওয়ার পর আমরা ওই ডাস্টবিন থেকে ওই কাগজ ব্যাগ ওই বাক্সটা থেকে কাগজ খুঁজতে থাকি। কাগজ খুঁজে দেখি যে শুধু একটা না, মানে পটুয়াখালী না, অসংখ্য আরো কয়েকটা হসপিটালে, যেমন বাংলানগর হসপিটাল, সোহরাওয়ার্দী হসপিটালের এরকম চাহিদাপত্র তৈরি করা। মানে ভুল হয় না, ভুল হলে তো তারা কাগজটা ফেলে দেয়, ওই কাগজগুলো আমরা উদ্ধার করি। তো সেইখান থেকে আসলে আমরা আরো দুর্নীতির খবর পাই। আর আপনি যেটা বলছিলেন যে প্রভাব, এই ঠিকাদার তো চেষ্টা করেছে, ওই যে বললাম যে পরবর্তীতে ওই যে সাংবাদিক নেতা উনি তো অনেক চেষ্টা করেছেন। উনি তার আরো কয়েকজনকে সাথে নিয়ে আমাকে হুমকি দিয়েছেন, যে বলেছেন যে এই রিপোর্ট কিভাবে প্রচার করা আমি দেখে নিব। তো এটা আমার আসলে কৃতিত্ব না, যে এই অফিস আসলে চেয়েছিল, মাছরাঙ্গা টেলিভিশন চেয়েছিল এই প্রতিবেদনটা অনেয়ার করবে, আমি তারা খুব সাহসের সাথে এটা অনেয়ার করেছে। কিন্তু আমি স্বাস্থ্যমন্ত্রী যিনি ছিলেন যে নাসিম ভাই, নাসিম ভাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। আমি একসাথে টিভিতে কাজ করেছি, আমি ওটা পলিটিক্যাল রিপোর্ট করেছি, তখন নাসিম ভাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। কিন্তু যখন নাসিম ভাইয়ের ইন্টারভিউ নিতে যাই, নাসিম ভাই আমাকে ইন্টারভিউ দেয় না এই বিষয়টা শুনে। কিন্তু উনি আমাকে রাতে ফোন দেয়, ফোন দিয়ে আমাকে জিজ্ঞাসা করে এই বাবু তুমি বলো তো কি নিয়ে গিয়েছিলে। আমি তাকে তখন বলি যে এই যে নাসিম ভাই আমার এই বিষয় আমি পেয়েছি, আপনি আমাকে একটা ইন্টারভিউ দেন।
তখন বলে যে না না এটা ইন্টারভিউ দিব না, আমি ওই ঠিকাদারকে ব্ল্যাক লিস্টেড করে দিচ্ছি, তুমি রিপোর্ট করো না। আমি বললাম যে রিপোর্ট করবো না, এটা তো আমার কাজ না। আমি রিপোর্ট করি, আপনার ব্যবস্থা নেওয়ার আপনি ব্যবস্থা নিন। তো আপনি ব্যবস্থা নিবেন দেখে আমার রিপোর্ট করতে হবে না, এইটা আমি মানতে পারছি না। আমি খুব বিনয়ের সাথে ওনাকে আসলে রিজেক্ট করে বলছে আমি এখন রিপোর্টটা করবো। তো বলছে যে এটা পরিণতি তুমি ভোগ করবা। তো এইটা এইটা আমি অফিসকে জানাই, অফিস আসলে পরবর্তীতে রিপোর্টটা দেয় এবং উনি মামলা করেন। উনি মামলা মানে উকিল নোটিশ পাঠান এবং সেখানে আসলে উনি লিখেন যে আমি তার সাথে যোগাযোগই করি না এবং উনি বিষয়টা জানেনই না। এইটা যখন বলেন তখন আমি তাকে ফোন দিই, ফোন দিয়ে বললাম নাসিম ভাই আপনি তো আমাকে ফোন করেছিলেন, ফোন করে এটা আমি তো আপনাকে বলেছিলাম, আপনি কেন এই যে এই লিগ্যাল নোটিস এটা বললেন যে আপনি জানেনই না, আপনাকে বলিনি। এবং আপনার সাথে কয়েকবার গিয়েছি, ভিডিও ফুটেজ আছে, আমরা রিপোর্টও দেখিয়েছি। উনি বলেছেন এই যে টেলিফোনের কথা এগুলোর কোনো দাম নাই। আমি বললাম যে আপনার কাছে দাম না থাকতে পারে, কিন্তু আমার ফোনে তো সব আসলে রেকর্ড, আপনার উপরটা আমার রেকর্ড আছে, প্রয়োজনে আমরা সেটা শোনাবো। আপনি যেটা বলছেন যে আপনি জানেন না, সেটা আমি শোনাবো, যখন আদালত চাইবে তখন আমরা শোনাবো। তো নাসিম ভাই ফোন রেখে দেন, রেখে দিয়ে আসলে 1 ঘন্টা পর ওনার যে পিআরও ছিলেন উনি ফোন দিয়ে বলেন যে এই লিগ্যাল নোটিশটা আবার ফেরত দিয়ে দেন। বলেন যে আসলে থাক, অসুবিধা নাই, আমরা এটা ফেরত দিচ্ছি, তো এটা নিয়ে যান। তো বিষয়টা হচ্ছে এরকম হুমকি বা এরকম আসলে আমরা অনুসন্ধানী রিপোর্টাররা আসলে প্রতি রিপোর্টে আপনি কম করে হলো 6-7 জনকে আসলে শত্রু বানিয়ে ফেলবে কোনো না কোনো ভাবে, এবং তারা মানে আপনার উপর নাখোশ থাকেই কোনো না কোনো ভাবে। আমি বিভিন্ন অথবা আপনি জানেন না যে আপনাকে আসলে কে অপছন্দ করছে বা কে আপনার শত্রু হয়ে আছে। না না, সেটা তো অবশ্যই, এবং সেই জন্য আমাদের আসলে সতর্ক থাকতে হয় চলাফেরায় এবং রিপোর্ট করার ক্ষেত্রে। আপনি যদি কোনো একটা ভুল করেন, মানে আপনি যদি অসৎ হন কোথাও, তাহলে তারা কিন্তু আপনাকে কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে ধরবে। সুতরাং যিনি ইনভেস্টিগেট করছেন দুর্নীতি অনিয়ম তার আসলে সৎ থাকাটা জরুরি, এবং সে সৎ না থাকলে সে আসলে বেশি দূর এগোতে পারবে, বিপদে পড়বে। বদরুদ্দোজা বাবু ভাইকে অনেক ধন্যবাদ তার মূল্যবান সময়ের জন্য। আমরা আশা করি যে অনেকেরই হয়তো আমাদের ভার্চুয়াল রেকর্ডিং এর কারণে কিছু অডিও সমস্যা থাকতে পারে, কিন্তু যাদের আগ্রহ আছে, যারা জানতে চান ঘটনার পেছনে কি ঘটনা থাকে, তারা হয়তো এই সাংবাদিকতার অনুসন্ধানমূলক অনুষ্ঠান তৈরি বা অনুসন্ধানী সাংবাদিকতার পেছনের যে জটিলতা এবং কাজের যে কলেবর এবং বাস্তবতা সেগুলো সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছেন। এবং আমরা ধারণা করছি যে এই রেকর্ডিং যত খারাপই হোক, ভবিষ্যতের জন্য যারা সাংবাদিকতায় আসবে, যারা অনুসন্ধানী সাংবাদিকতা করবে, তাদের সবার জন্য কিছুটা হলেও কাজে লাগবে। কারণ এখন কমিউনিকেশন যদি দূরত্বের কারণে হয়তো বদরুদ্দোজা বাবু ভাইকে অনেকে পছন্দ করেন, তার কথা শোনার মতো সুযোগ নেই বা তার পর্যন্ত রিচ করতে পারেন না, তাদের কাছেও আসলে আমরা এর মাধ্যমে তার কথাগুলো, তার অভিজ্ঞতার কথাগুলো আমরা তুলে ধরলাম। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।